কোনো কিছু নেই, কোনো অস্বাভাবিক কোনো কিছুর অস্তিত্ব নেই। কোনো রকমে রাতটা কেটে গেল। পরের দিন বাবার শরীর খারাপ হতে শুরু করলো, জ্বর, সাথে শরীরে ব্যথা। সেদিন রাতে বাবা স্বপ্ন দেখলো উল্টো হয়ে থাকা এক মানব ছায়া গর্জন করে বলছে, আমি আসবো, আসতে হবেই আমাকে, কিন্তু আসতে পারছি না। তুই পারবি আমাকে নিয়ে আসতে। তোর মাধ্যমে আমি একদিন না একদিন আসবই, তৈরি থাকিস। পরের দিন সারাদিন বাবা ঘরে শুয়েছিল। সেদিন রাতে সবাই নিজ নিজ ঘরে শুয়ে পড়েছে। তখন সেই রাত্রে বাবা পরিষ্কার বুঝতে পারছে তার টেবিল থেকে খসখস শব্দ আসছে। বাবা শুরুতে ভাবলো হয়তো চোট্টর কেউ এসেছে। বাবা বলল, কে? সেদিনের স্বপ্নের সেই কর্কশ কণ্ঠ সঙ্গে সঙ্গে অট্ট হাসিতে হেসে উঠল। হাসতে হাসতে একটা পর্যায়ে সেদিনের মতো গর্জন করে বলতে শুরু করলো, কিরে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? ভুলে গেলে কি হবে? আমি যে তোকে আশ্রয় করেই থাকবো, তৈরি থাকিস। হাসতে হাসতে কণ্ঠটা মিলিয়ে গেল। বাবা বুঝতে পারছিল যে সে ভীষণ বড় বিপদের মধ্যে পড়েছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, কারণ কেউ তার কথা বিশ্বাস করবে না। শরীর খারাপ, তাই বাইরেও কারো সাথে কোনো যোগাযোগ নেই। কি করা যায় কিছুই বুঝতে পারছিল না বাবা। দুদিন পর দাড়ি শেভ করতে গিয়ে বাবার ডান হাতের আঙুলের অনেকটা কেটে যায়। কাউকে কিছু না বলে বাবা ব্যথা নিয়ে ঘরে আসে। হঠাৎ করে বাবার মনে হলো সেই পুতুলটির কথা। পুতুলটিকে হাত দিয়ে ধরে দেখলো আজ পুতুলটি অত গরম নয় সেদিনের মতো। বাবা অনেকটা নিশ্চিন্ত হলো, কারণ তার বারবার মনে হচ্ছিল এর অস্বাভাবিক বিষয়গুলোর পেছনে এই পুতুলটির কোনো হাত আছে। বাবা বিছানায় শুয়ে পড়ে। অল্প কিছুক্ষণ পরেই অস্বস্তিকর অনুভূতি হতে থাকে বাবার। ঘরের ভেতরে গরম বাতাস ছোটাছুটি করছে। তখন কার্তিক মাসের শেষ, শীত প্রায় চলে এসেছে, কিন্তু ভীষণ গরমে বাবার সারা শরীর ঘামে ভিজে গেছিল। হঠাৎ বাবার চোখ পড়ে আয়নার দিকে। এরপর বাবা যা দেখলো তা হয়তো বাবা জীবনে কোনোদিন ভুলতে পারবে না। বাবা দেখলো তার সুন্দর মুখটা ধীরে ধীরে একটা দানবীয় মুখে পরিণত হচ্ছে। বাবার চোখ দুটো কালো থেকে টকটকে লাল হয়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে। টান টান হয়ে থাকা চামড়া বয়স্ক মানুষের মতো কুঁচকে যাচ্ছে আর ঝুলে পড়ছে। কান দুটো আর দুই পাটি দাঁত অস্বাভাবিক রকমের বড় হয়ে আসছে। হাতগুলো কঙ্কাল সার হয়ে পড়ছে। সবকিছু মিলিয়ে বাবা নিজেই নিজেকে চিনতে পারছিল না। বাবা চিৎকার দিতে গিয়ে নিজেই থ বনে গেল। চিৎকার করছে বাবা, কিন্তু কণ্ঠটা বাবার ছিল না। এটা সেই রাতগুলোতে শোনা সেই কণ্ঠ যেটা বাবাকে গর্জন করে ভয় দেখিয়েছিল। বাবার মনে হলো সে আর নিজের মধ্যে নেই, কে যেন ওকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। সেই অর্ধচেতন অবস্থায় বাবা শুনতে পেল আবার সেই কর্কশ কণ্ঠ হা হা করে হাসিতে আত্মা উড়িয়ে দিয়ে হাসছে। এবার বলল, খুব বড় উপকার করলি আমার। এর থেকে অর্ধেক মুক্ত করেই দিয়েছিলে আমাকে, আজ আমি পুরোপুরি মুক্ত। এবার আমি তোর শরীরে ভর করব, আবার ফিরে যেতে পারবো আমার সেই দিনগুলোয়। এবার সেই কথাগুলো বাড়ির সকলের কানে পৌঁছলো। সবাই বাবার ঘরে এসে বাবার এই রূপ দেখে নিজেদের চাপা আতঙ্ককে সামলে রাখতে পারলো না। সাথে সাথে আমার দাদু বাইরে থেকে দরজা লাগিয়ে দিল আর জ্যাঠাইকে পাঠালো পরিচিত একজন কবিরাজকে ডেকে আনার জন্য। পর মুহূর্তেই দরজায় বাবার শরীরে থাকা সেই পিশাচ প্রচন্ড ধাক্কা দিতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, তোদের ছেলে আমাকে মুক্ত করে এনেছে বলে তোদের কোনো ক্ষতি করবো না বলে ঠিক করেছিলাম, কিন্তু তোরা আমাকে বাইরে থেকে আটকে দিয়ে বড় ভুল করলি। এবার আমি তোদের সবকটাকে শেষ করব, কেউ বাঁচতে পারবি না বলে সে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। 10 মিনিটের মধ্যে কবিরাজ এলেন, সঙ্গে এলো তার 6 শিষ্য। ততক্ষণে বাড়িতে ভয়ঙ্কর পরিস্থিতি। বাবার শরীরে থাকা সেই কর্কশ কণ্ঠের গর্জন তখনও বন্ধ হয়নি। কবিরাজ সবাইকে বাড়ির একটা ঘরে আটকে রাখেন, যাতে বাবা অর্থাৎ সেই অশরীর যেন কারো কোনো ক্ষতি করতে না পারে। এবারে তিনি তার শিষ্যরা এরপর কি করেছেন সেটা পরিবারের কেউ জানেনি। আমার বাবাও বোঝেনি, কারণ বাবাকে সেই অশরীরই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছিল। প্রায় 2 ঘন্টা পর তারা বেরিয়ে আসেন বাবার ঘর থেকে। কবিরাজ বলেন, ভয় নেই, তোমাদের ওপর থেকে বিপদ কেটে যাবে, তবে তোমাদের কিছু শর্ত মেনে নিতে হবে। এরপর তিনি সবকিছু খুলে বলেন, তোমাদের ছেলে এতদিন ধরে যে বাক্সটা ঘরের ভেতরে এনে রেখেছিল ওটা কোনো সাধারণ বাক্স ছিল না। ওই বাক্সের ভেতরে একটা কাঠের পুতুল ছিল, তাই না?
ওই কাঠের পুতুলে আসলে বন্দি করে রাখা ছিল একটা পিশাচ। এটি একটি রক্ত খেঁকো পিশাচ এবং এই পিশাচের বয়স 450 বছর। আজ থেকে কয়েক বছর আগে এই পিশাচটিকে একটি পুতুলে বন্দি করা হয় আর পুতুলটিকে এই বাক্সে ভরে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। তোমাদের এলাকায় পুকুর খনন করার সময় কেউ একজন এই বাক্সটা খুঁজে পায় এবং তোমাদের ঘরের সামনে ফেলে দিয়ে যায়। সেই বাক্স তোমার ছেলে কুড়িয়ে এনে তোমাদের ঘরে রাখলো। মুশকিল হলো যেদিন সে বাক্সটা ভেঙে ফেললো, পিশাচটা ছাড়া পেয়ে গেল। কিন্তু এখানেও সমস্যা ছিল না যে ওই পুতুলের ভেতর থেকে বেরোতে পারছিল না। ওই পিশাচটি আবার তার স্বপ্নে এসে ভয় দেখালো। আসলে ও যদি কখনো রক্তের সংস্পর্শে আসতে চাইতো তবেই ও পুরোপুরি মুক্ত হতে পারত। এর মাঝে আবার তোমার ছেলেই কাটা হাত দিয়ে পুতুলটা ধরে ফেললো। ব্যাস, এরপরে তো সে মুক্ত হয়েই গেল। আর তারপর ওর ওপর ভর করে ওকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। এর পরের কাহিনী কি ঘটলো সে তো দেখলেই। আমি অনেক কষ্ট করে সেই পিশাচকে রাজি করিয়েছি ওকে ছেড়ে যেতে। পিশাচটি শর্ত হিসেবে বলেছে যে আগামী অমাবস্যার রাতে তোমাদের ছেলেকে সেই পুকুরের পাড়ে গিয়ে তাকে 15টি পাঁঠা দান করে দিয়ে আসতে হবে। সেখান থেকে ফিরে আসার সময় পেছন ঘুরে তাকাতে পারবে না। তোমাদের ছেলেকে ও ছেড়ে দিয়েছে, তোমাদেরকে ওর শর্ত অনুসারে কাজ করতে হবে। তোমাদের ছেলে এখন ঘুমাচ্ছে, ঘুমাক, ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠবে, চিন্তা করো না। পরবর্তীতে সেই পিশাচের কথা অনুযায়ী কাজ হয়। বাবা দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সেরে ওঠেন। এরপর আর বাবার বা আমার পরিবারের লোকদের সাথে কিছু হয়নি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা হয়তো খুব সাধারণ, কিন্তু এই ঘটনা থেকে আমরা সবাই একটা শিক্ষা পাই। যেখানে সেখানে নানান জিনিসপত্র পড়ে থাকতে দেখলেও সেটা যতই পছন্দ হোক না কেন সেগুলো বাসায় নিয়ে আসা উচিত না। সে কারণেই স্টোরিটা ভূত.com-এ পাঠালাম। আশা করি সবার ভালো লেগেছে। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তবে জানানোর অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করুন। শুভরাত্রি। ভূত.com দীর্ঘজীবী হোক। দীপ্ত, সিলেট। থ্যাংক ইউ দীপ্ত, ইটস আ বিউটিফুল স্টোরি। এবং আপনি আবারও ফিরে এসেছেন চমৎকার একটা ঘটনা নিয়ে। আশা করছি আরও বেশি বেশি ঘটনা আমাদের এভাবে উপহার দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনাকে সাধুবাদ জানাই এবং সেই সাথে যারা আমাদের ঘটনা পাঠাতে চান তাদের সবাইকে বলবো যে আমাদেরকে ঘটনা পাঠান। এরকম চমৎকার ঘটনা আমি বিশ্বাস করি আপনাদের কাছে আছে, কারণ আমি রিসেন্টলি যে ইমেইলগুলো পাচ্ছি সেই ইমেইলে প্রচুর পরিমাণের আমি নতুন ধরনের ভয়ঙ্কর ঘটনা পাচ্ছি। সুতরাং আপনারা ঘটনা পাঠান এবং একেবারেই ঘটনা সিলেক্টেড না হলে হতাশ হবেন না, আরেকটা পাঠিয়ে দিন। আমি সব ঘটনা পড়ি, কোনো ঘটনা যদি বাদ যায় তাহলে মনে করবেন না আমার চোখে পড়েনি বলে বাদ গেছে, এরকম হওয়ার সম্ভাবনা নেই। আমি চলে যাব পরবর্তী ঘটনায়, তবে তাছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং সব সময় ভালোর তলে। আমি মোহাম্মদ মাহবুবুজ্জামান অন্তর। আমি বর্তমানে সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছি। 2015 সাল থেকে আমি ভূত FM শুনি এবং ভবিষ্যতেও এই শোয়ের সাথে থাকবো ইনশাল্লাহ। ভূত.com-এ পাঠানো এটি আমার প্রথম ঘটনা। জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো, তাই কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি যশোর জেলার বাসিন্দা, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা সম্ভব হচ্ছে না। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বড় নানু অর্থাৎ আমার নানার বড় ভাইয়ের স্ত্রীর সাথে ঘটেছিল এবং আমি তখন অনেক ছোট। বড় হবার পর আমার আম্মুর মুখে ঘটনাটি শুনেছি। আমার নানুর বাসা ঝিনাইদার একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামটির নাম উল্লেখ করছি না। আমার নানা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি এবং আমাদের বংশকে প্রাচীন কাল থেকে মানুষ জমিদার বংশ বলে জানে, কারণ আমার নানার বাবার অনেক সম্পত্তি ছিল এই গ্রামে, তাই স্বাভাবিকভাবে শত্রুও ছিল বেশ কিছু। আমার নানারা ছিলেন দুই ভাই। আমার নানার ভাই অর্থাৎ আমার বড় নানা দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী অর্থাৎ আমার বড় নানুকে নিয়ে ঘটনাটি। উনি আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার পর বেশ ভালোই চলছিল সংসার, সবাই খুশি ছিল। এরপর আমার নানার বিয়ে হয় এবং আমার নানু ছিলেন খুবই ধর্মপরায়ণ একজন মানুষ। তিনি অনেক অসুখের ওষুধ জানতেন এবং মানুষকে সাহায্য করতেন এসব ওষুধ দ্বারা। আমার নানু এবং বড় নানুর ভেতরকার সম্পর্ক ছিল অনেক ভালো। তারা একসাথে পুরো সংসারকে মাতিয়ে রাখত। আমার নানু বাড়ির একটু বর্ণনা দেওয়া প্রয়োজন, কারণ সেটা ঘটনার সাথে সম্পৃক্ত।
আমার নানুর বাড়ি অনেক বিশাল জায়গা নিয়ে তৈরি। পুরো এরিয়াটি প্রাচীর দিয়ে ঘেরা, আর বাসার সামনে একটি বড় আমড়া গাছ, তার কিছুটা দূরে ধান রাখার গোলা এবং তার পেছনে একটি বিশাল তেজপাতা গাছ, আর আরো কিছু আম গাছ ও নারিকেল গাছ আছে। পাশাপাশি দুটি বিল্ডিং, যার একটিতে আমার নানার পরিবার থাকতো আর তার পাশের বিল্ডিং এ ছিল আমার বড় নানার পরিবার। তো ঘটনাটা যখন শুরু হয় তখন আমার আম্মু ক্লাস 6-এ পড়ে। সেদিন ছিল বেশ রৌদ্রোজ্জ্বল একটি দিন। আমার আম্মু বাইরে তার বান্ধবীদের সাথে খেলা করছিল। হঠাৎ সবাই খেয়াল করলো আমার বড় নানুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নানু তখন রান্নাঘরে রান্না করছিল। তো সবাই আশেপাশে খুঁজতে বের হয় আমার বড় নানুকে। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। এভাবে খুঁজতে খুঁজতে বিকেলের দিকে সবাই ফিরে আসে। সবাই অনেক চিন্তা করছিল তার জন্য, কারণ সে কখনো বাসার বাইরে যেত না। ইতোমধ্যে মাগরিবের আজান দেয়। আমার নানু আম্মুকে অজু করে আসতে বলে নামাজ আদায়ের জন্য। আমার আম্মু গোসলখানায় যায় অজু করতে। এখানে বলে রাখা ভালো যে গ্রামে তখন বাথরুম বাইরে হতো। আমাদের গোসলখানা ছিল বিল্ডিং দুইটির মাঝে এবং তার সামনেই ছিল আমড়া গাছটি। আমার আম্মু গোসলখানায় অজু করতে গিয়ে দেখলেন আমার বড় নানু ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। আম্মু ভাবে নানুকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠেন। বাসার সবাই এসে বড় নানুকে রুমে নিয়ে যান এবং তার জ্ঞান ফিরিয়ে আনেন। আশ্চর্যের বিষয় ছিল বাসার সবাই আগেও কিন্তু গোসলখানায় খুঁজেছিল তাকে, কিন্তু তখন কেউ ওখানে ছিল না। জ্ঞান ফেরার পর বড় নানুকে কি হয়েছিল জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেন না, শুধু এটুকু বলেন, আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ ছোট বউকে বাসার বাইরে যেতে দেখি। আমি অনেকবার ডাকলে ও সাড়া দেয় না। একসময় আমি ওর পিছু পিছু যাই কোথায় যাচ্ছে সেটা দেখতে। বাসার গেটের বাইরে গিয়ে দেখি ছোট বউ কোথাও নেই, কিন্তু সামান্য দূরে শিমুল গাছের নিচে একটি অস্বাভাবিক রকমের বড় কুকুর আমার দিকে পেছন ফিরে কিছু একটা খাচ্ছে। আমি এগিয়ে গিয়ে দেখতে চাইলাম বিষয়টি। কুকুরটির কাছে যেতেই সেটি আমার দিকে ফিরে তাকায়, কিন্তু আমি তার চেহারা দেখতে পাইনি, কারণ অনেক আলো একসাথে আমার চোখে এসে লাগে। এরপর আমার আর কিছু মনে নেই। এই কথা শুনে বাসার সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে আমার নানু। তিনি বলেন, আমি তো আজ বাসার বাইরে বের হইনি একবারও, রান্নাঘরে রান্না করছিলাম। এরপর আমার বড় নানা আমাদের মসজিদের হুজুরকে ডেকে আনেন। তিনি আমার বড় নানুকে তেল এবং পানি পড়া দিয়ে যান এবং ভর দুপুরে বাসার বাইরে যেতে নিষেধ করেন। সবাই কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, এখান থেকে ঘটনার শুরু। এরপর বেশ কিছুদিন আর কোনো সমস্যা হয়নি, সব আগের মতো চলছিল, হাসি খুশি। কিন্তু আমার বড় নানু মাঝে মাঝে অন্যমনস্ক থাকতেন। যাই হোক, এরপর কেটে যায় দীর্ঘ 3 বছর। আমার আম্মু তখন ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা দিচ্ছে। সেদিন ছিল শনিবার। আম্মু স্কুলে গেছেন পরীক্ষা দিতে। তখন 11টার মতো বাজে। সেদিন আবারও বড় নানুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই অনেক খোঁজাখুঁজি করার পরও পায় না তাকে। সেদিন সন্ধ্যায় ঠিক আগের মতো আম্মু অজু করতে গিয়ে ওনাকে গোসলখানায় অজ্ঞান অবস্থায় পায়। তাকে কি হয়েছিল জিজ্ঞেস করা হলে তিনি সেদিন কিছু উত্তর দিতে পারেননি। তারপর থেকে আমার বড় নানু কেমন যেন হয়ে যান। কারোর সাথে ঠিক মতো কথা বলতেন না, চুপচাপ ঘরে বসে থাকতেন। আরো একটি পরিবর্তন তার মধ্যে এসেছিল, এবং সেটি হচ্ছে সেদিনের পর থেকে তিনি আমার নানুকে সহ্য করতে পারতেন না। বিভিন্নভাবে তিনি আমার নানুকে অপমান করতেন এবং অপমান করার চেষ্টা করতেন এবং সবার কাছে খারাপ প্রমাণিত করার চেষ্টা করতেন। এরপর প্রতিদিন তাকে খুঁজে পাওয়া যেত না সকাল 11টা বা 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং মজার বিষয় হচ্ছে তাকে প্রতিবারই খুঁজে পেত আমার আম্মু। তো বাসার সবাই এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় নানুকে খুঁজে পাওয়া যাবে না। আবার সেই হুজুরকে ডাকা হয়, তিনি আসলেন এবং বড় নানুকে দেখলেন। এরপর আমার নানা এবং বড় নানাকে বাইরে ডেকে নিয়ে তিনি বললেন, দেখুন, আমার মনে হয় ওনার ওপর কোনো খারাপ জিন আসর করেছে এবং সে আপনাদের বাসার কাছেই কোথাও থাকে, তাই প্রতিদিন ওনাকে নিয়ে গেলেও দিয়ে যায়। আমি সব বিষয়ে খুব একটা অভিজ্ঞ নই, তাই আপনারা অন্য কোনো বড় হুজুরকে ডেকে আনুন। একথা বলে হুজুর চলে যান। আমার নানা এবং বড় নানা আলোচনা করে সিদ্ধান্ত নেন পরবর্তী শুক্রবার আমাদের 2 গ্রাম পরে অবস্থিত বড় মসজিদের হুজুরকে ডেকে আনবেন, কারণ তিনি এই সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করেছেন যাবৎ। সেদিনের মতো আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এর পরের দিন থেকে তীব্র সমস্যা হতে থাকে। আমার বড় নানু এর পরের দিন কোথাও হারিয়ে যান না, কিন্তু তার ব্যবহার অনেক পরিবর্তিত হয়ে যায়। যেমন তিনি উগ্র মেজাজে সবার সাথে কথা বলতে শুরু করেন। আমার নানুকে দেখার সাথে সাথে ছুটে যান মারতে। তার খাওয়া অনেক বেড়ে যায় এবং বাজার থেকে মাছ আনলে অর্ধেকটা মাছ খুঁজে পাওয়া যেত না। তিনি আজানের ধ্বনি সহ্য করতে পারতেন না এবং আগে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়লেও তখন একদমই নামাজ পড়তেন না। আমার বড় নানুর তখন 4 মেয়ে ছিল। সব থেকে ছোট মেয়েটি ছিল আমার আম্মুর বয়সী এবং
সে ভয়ে বড় নানুর কাছে যেত না, সবসময় আমার নানুর কাছে থাকতো। এর পরদিন আমার আম্মু আর আমার ছোট খালামণি আমাদের বাসার তেজপাতা গাছের নিচে বসে গল্প করছিল। হঠাৎ খেয়াল করেন যে আমার বড় নানু খোলা চুলে বাসার বাইরের দিকে হেঁটে যাচ্ছেন। এখানে বলে রাখা ভালো, আমাদের বাসায় তখন ছাগল, গরু, হাঁস, মুরগি সব পোষা হতো। তো আম্মু কৌতূহল বশত আমার ছোট খালামণিকে ওখানে বসিয়ে রেখে আমার নানুর পিছু নেয়। এভাবে আম্মু লুকিয়ে বাসার গেইটের কাছে যায় এবং দেখতে পায় বাইরে দুটি ছাগল ঘাস খাচ্ছে এবং আমার বড় নানু ছাগল দুটিকে পলকহীনভাবে দেখছে। এই পর্যায়ে বড় নানু ছাগল দুটির কাছে চলে যায় এবং একটি ছাগলকে গলা ধরে কিছুটা দূরে নিয়ে যায়। এরপর এক হাতে ছাগলের মাথা ধরে, আর এক হাত দিয়ে ছাগলটির পিঠ বরাবর ধরে। এরপর যা ঘটেছিল তা বলতে গিয়ে আমার আম্মু এখনো ভয়ে শিউরে ওঠে। আমার বড় নানু জাস্ট এক টানে ছাগলটির মাথা থেকে ছাগলটিকে আলাদা করে ফেলে এবং বহু বছরের ক্ষুধার্ত জন্তুর মতো খুবলে খুবলে ছাগলটির কাঁচা মাংস খেতে থাকে। এই বিভৎস দৃশ্য আমার আম্মু আর সহ্য করতে পারেনি, চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর বাসার সবাই দৌড়ে এসে আমার আম্মুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আমার আম্মুর জ্ঞান ফিরলে সবাই কি হয়েছে জানতে চায় এবং আম্মু সবাইকে ঘটনাটি খুলে বলে। সবাই দ্রুত বাইরে যায় এবং দেখতে পায় সত্যিই সেখানে অনেক রক্ত পড়ে আছে এবং ছাগলগুলো গুনে দেখে একটি ছাগল নেই এবং বড় নানুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেদিন অনেক রাতে বড় নানুকে খুঁজে পাওয়া যায় একইভাবে গোসলখানায় অজ্ঞান অবস্থায়। এরপর থেকে বড় নানুকে একটি ঘরে বন্দি করে রাখা হতো। তিনি সারাদিন চিল্লাচিল্লি করতেন দরজা খুলে দেবার জন্য, কিন্তু কেউ খুলতো না। এরপর আসে সেই শুক্রবার। আমার নানা আর বড় নানা সকলে বেরিয়ে যান সেই হুজুরকে ডেকে আনতে। শুক্রবার যাওয়ার কারণ হচ্ছে হুজুরের বাসাও সেখানে না। তিনি দূর থেকে শুক্রবারে এই গ্রামে আসতেন, নামাজ পড়াতেন এবং গ্রামবাসীর সমস্যা নিয়ে হাজির হলে সেগুলো সমাধান করে ফিরে যেতেন। তো আমার নানা এবং বড় নানা ওনার কাছে গিয়ে সবকিছু খুলে বলেন এবং তাকে ওনাদের সাথে ওনাদের বাড়িতে আসতে বলেন। তিনি আসতে রাজি হন। এরপর আসরের নামাজের পর তারা বাসায় পৌঁছান। তিনি বাসায় ভেতরে প্রবেশ করার সাথে সাথে বড় নানুর ঘর থেকে প্রচন্ড ভাঙচুর করার শব্দ আসে। তিনি জিনিসপত্র ভাঙচুর করছিলেন এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করছিলেন। হুজুর বাসায় ঢুকে সর্বপ্রথম আমড়া গাছটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন এবং আমার বড় নানাকে বলেন, এই গাছটি বড্ড বেমানান, এখানে। আর কিছুই বলেননি তিনি। এরপর তাকে বসতে দেয়া হয়। ওখানে আমার আম্মুও ছিল। হুজুর ইশারায় আম্মুকে কাছে ডাকেন, আম্মুর নাম জিজ্ঞাসা করেন। আম্মু উত্তর দেন। এরপর তিনি বলেন, যিনি এই ঘরে বন্দি আছেন উনি তোমার কে হয় মা? জি, উনি আমার বড় আম্মু। উনি কি তোমাকে কোনোদিন কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন? না, কিন্তু আমি বড় আম্মুকে অনেক বিভৎস একটি কাজ করতে দেখেছি। আমি জানি তুমি ওনার থেকে একটু দূরে থাকারই চেষ্টা করবে। আচ্ছা। এরপর হুজুর বড় নানুকে বাইরে ওনার সামনে নিয়ে আসতে বলেন। নানা আর বড় নানা ওনাকে বাইরে থেকে বের করে হুজুরের সামনে নিয়ে আসেন। তখন আমার বড় নানু পুরোপুরি উন্মাদের মতো ব্যবহার করছিলেন। ওনার কণ্ঠ পরিবর্তিত হয়ে যায়, ভারী হয়ে যায়। উনি ছুটে গিয়ে আম্মুর গলা টিপে ধরেন এবং বলেন, তোর জন্য আজ তোকে শরীরটা ছাড়তে হবে। তুই আমাকে দেখে ফেলেছিলি বলে, তবে আমি আসবো তোর মা এবং তোদের বংশ শেষ করতে। এটা বলে আমার নানু অর্থাৎ আমার বড় নানু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। আমরা যখনই কোনো জিনের ঘটনা শুনি কেমন কমন কিছু বিষয় থাকে। হুজুর জিনটিকে চলে যেতে বললে সে যেতে চায় না এবং পরে হুজুর যেতে বাধ্য করে, কিন্তু এখানে সম্পূর্ণ উল্টোটা হয়েছিল। জিন নিজে চলে গিয়েছিল এবং ফিরে আসার হুমকি দিয়ে গিয়েছিল। হুজুর সম্পূর্ণ ঘটনাটি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বললেন, জিনটি খুবই শক্তিশালী এবং সেই সাথে অনেক চালাকও। সে জানতো আমি তাকে চলে যেতে বাধ্য করব, তাই সে নিজেই চলে গেল। কিন্তু সে তার কথা রাখবে এবং ফিরে আসবে, তাই পুরোপুরি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। একথা বলে তিনি আমার বড় নানু এবং আমার আম্মুকে তাবিজ দিয়ে যান এবং কখনো সেই তাবিজ নিজের কাছ থেকে আলাদা না করার জন্য সাবধান করে দিয়ে যান। তিনি আমাদের বাসাও বন্ধ করে দিয়ে যান এবং যাওয়ার আগে আবার সেই আমড়া গাছটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, এটা সত্যিই এখানে বড্ড বেমানান। কথাটি শুনে আমার নানা বুঝতে পারেন যে গাছটিতে হয়তো কোনো অশুভ শক্তি আছে। এরপর স্বাভাবিক হতে থাকে আমাদের বাসার পরিবেশ। আগের সেই হাসিখুশি প্রাণোজ্জ্বল চিত্র আবারও বিরাজমান হয় আমাদের বাড়িতে। এরপর কেটে যায় দীর্ঘ 8টি বছর। এর মাঝে আম্মুর বিয়ে হয় এবং 2002 সালে আমি জন্ম নেই। ঘটনাটা এখনো শেষ হয়নি। সাল 2006, দিনটি ছিল বৃহস্পতিবার। আমার
তখন 4 বছর বয়স। আমার আব্বু একজন সরকারি কর্মজীবী হওয়ায় আমরা তখন ঢাকায় অবস্থান করতাম। কিছুদিন আগে নানু আমাকে দেখতে চাওয়ায় আব্বু আমাকে আর আম্মুকে ঢাকা থেকে নানু বাড়িতে পৌঁছে দিয়ে আবার ঢাকায় চলে যান। এর পর দিন অর্থাৎ শুক্রবার বিকালের দিকে আমি আমার নানার কোলে বারান্দায় বসেছিলাম। আমি ছোট থাকায় আমার সবটা মনে ছিল না, তাই আম্মুর মুখ থেকেই শুনেছি, কিন্তু আজও দিনটি আবছা আবছা মনে পড়ে। সেদিন প্রচন্ড ঝড় উঠেছিল, আমাদের বাসার গাছগুলি ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে। এরই মাঝে ঘটে হাড় হিম করা এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎই আমাদের গোসলখানার সামনে সেই 25 ফুটের বিশাল আমড়া গাছটি প্রচন্ড শব্দ করে ভেঙে পড়ে যায় মাটিতে। আশ্চর্যজনকভাবে একদম গোড়া থেকে ভেঙে পড়ে যায় গাছটি। আর সাথে সাথে আমার বড় নানুর ছোট মেয়ে অর্থাৎ আমার ছোট খালামণির বিকট এক চিৎকার শোনা যায়। বাসার সবাই দৌড়ে পাশের বিল্ডিং এ অর্থাৎ আমার বড় নানুর বিল্ডিং এ ছুটে যায়। সবাই গিয়ে দেখতে পায় যে আমার ছোট খালামণি আমার বড় নানুর ঘরের জানালার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর জানালার একটা পার্ট খোলা। সবাই জানালা দিয়ে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে যায়। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে একটা বিভৎস দৃশ্য দেখে। সবাই দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে আমার বড় নানুর মৃতদেহ। মুখে মুচকি হাসির রেখা, চোখ দুটি সম্পূর্ণ খোলা এবং দৃষ্টি ওই আমড়া গাছটির দিকে। বলে রাখা ভালো, আমার বড় নানুর ঘর থেকে আমড়া গাছটি স্পষ্ট দেখা যেত। সবাই দরজা ভেঙে ঘরে ঢোকে এবং দেখতে পায় বড় নানুর হাতে হুজরে সে বেঁধে দেওয়া তাবিজটি নিচে মাটিতে পড়ে আছে। সবাই ধরাধরি করে নানুর মরদেহকে মাটিতে নামায় এবং বাড়িতে কান্নার রোল পড়ে যায় মুহূর্তের মধ্যে। আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ দেখতে আসে আমার বড় নানুর মৃতদেহ। তাকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফন করা হয় এবং বড় নানুর ওই ঘরটিকে তালাবন্ধ করে রাখা হয়। আজও ওই ঘরে কেউ প্রবেশ করে না। আমার নানার কোলে থাকা অবস্থায় সামান্য কিছু সময়ের জন্য বড় নানুর সেই ঝুলে থাকা মৃতদেহটি দেখতে পেয়েছিলাম এবং আজও সেই দৃশ্যটি মাঝে মাঝে আমার চোখের সামনে ভেসে আসে। এই ছিল আমার ঘটনা, সম্পূর্ণ সত্য ঘটনা এবং শেষটা আমার চোখের সামনেই ঘটেছিল। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নানু বাড়ি নিয়ে আরো অনেক ঘটনা আছে, আগামীতে লিখে পাঠাবো ইনশাল্লাহ। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। ঘটনাটি আমি এখন শেয়ার করব। ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। ওনার এখনও রাজবাড়ী সদর যেই উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সব কিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। তো আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরেও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেবো। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন
বিকালে প্রচণ্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কালবৈশাখী ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন, তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনও বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করব। তো রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরও ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কী ব্যাপার জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেইভাবে সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচণ্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পারিছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। রাসেল ভাই এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন
উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পরে ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে সবাই, ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে, মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কী ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বললেন, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরও 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসলে ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাত্রে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলেন যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক, তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা। কিন্তু রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসছেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান,
এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পড়ে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচণ্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচণ্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই সরি, তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনও ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনও দেখেন। আচ্ছা, তো এখনও ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনও ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি।